অষ্টম শ্রেণীর প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে। আমি চেষ্টা করব এখানে তোমাদের আগে যেসব সূত্রগুলো আছে এবং বেসিক কিছু আলোচনা আছে সেই আলোচনাগুলা শেষ করতে। আমরা অবশ্যই ক্লাস 5-এ এবং 6-7-এ অল্প স্বল্প এটা নিয়ে কিছুটা আলোচনা করেছি। তো আসলে মুনাফা জিনিসটা কি? এই মুনাফা জিনিসটা কি? মুনাফা জিনিসটা আসলে হলো এক কথায় লভ্যাংশ। অর্থাৎ কোনো একটা জায়গায় আমি যদি ধরো আহ ধরো ছোটখাটো একটা ব্যবসা করলাম বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করলাম, সেই জায়গা থেকে একটা আমার লাভ আসলো। কি আসছে? লাভ আসছে, ঠিক আছে? এই লাভটাই মূলত আমরা মুনাফা হিসাব করি। তাইলে সচরাচর আমরা এই জিনিসটা হিসাব করি কোথায়? বেশিরভাগ আমাদের চোখে পড়ে কোথায়? এই ব্যাংকের ক্ষেত্রে। যখন আমরা এই যে যেমন ধরো এই ব্যাংকে কিছু টাকা রাখছি, ঠিক আছে? ব্যাংকে আমরা টাকা রাখি না? এই ব্যাংকে টাকা রাখার সময় আমরা একটা নির্দিষ্ট সময় পরে কিছু সেখান থেকে 10,000 টাকা, ধরো 10,000 টাকা রাখলাম, 10,000 টাকা রাখছি, সেখান থেকে ধরো 5 বছর পর আমি 15,000 টাকা পাইলাম। তাহলে আমার 5 বছর পর কত এক্সট্রা 5,000 টাকা পাচ্ছি না? এই 5,000 টাকাটাই মূলত কি? মুনাফা। তাহলে মুনাফা কি শুধু ব্যাংকের ক্ষেত্রে হয়? মানে শুধু ব্যাংকে টাকা রাখলাম সেখানে হয় না। মুনাফা হয় ব্যবসার ক্ষেত্রে বেশি হয়। বিভিন্ন ইনভেস্টমেন্ট যখন আমি করতেছি, সেটা বিভিন্ন রকমের কার্যক্রম আছে, সব ক্ষেত্রে আমরা এই মুনাফা জিনিসটার ব্যবহার আছে। তো আজকে আমরা এটা নিয়ে একটু বিশদভাবে আলোচনা করব। তাইলে এখানে তোমাদের 2.1-এ কি দিছে দেখো, এই যে লাভ ক্ষতি। তাইলে লাভ ক্ষতি জিনিসটা মূলত সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা আছে তোমাদের। লাভ ক্ষতি, প্রফিট লস, প্রফিট লস, অর্থাৎ লাভ এবং ক্ষতি। তাহলে লাভ ক্ষতি কখন হয় মূলত? ঠিক আছে, আমি এই জিনিসটা একটু এটা না পড়ে আমি এই জায়গায় চলে যাচ্ছি। লাভ ক্ষতি কখন হচ্ছে, এই যে লাভ কখন হচ্ছে আর ক্ষতি কখন হচ্ছে, তোমরা আমি যতটুকু আমার ধারণা তোমরা অবশ্যই এই জিনিসটা সম্পর্কে অবগত আছো। ধরো আমি একটা জিনিস, ধরো একটা আমি কলম 10 টাকা দিয়ে কিনছি। কত টাকা? 10 টাকায় কিনছি। 10 টাকায় কিনে আমি সেটা কত টাকা বিক্রয় করছি? 15 টাকায় বিক্রয় করছি। তাহলে আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাই না? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমার বেশি, তাহলে এখানে আমার কি হবে? লাভ হবে। তাহলে সেজন্য বলছে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যেই আমার ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমার লাভ। আর ক্ষতি কোনটা? ধরো আমি একটি কলম 10 টাকায় কিনছি, আমি সেটা 8 টাকায় বিক্রি করছি। তাহলে আমার ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কি? কম। তাহলে সেক্ষেত্রে আমার এটা কি হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতির সূত্র কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিলে আমার কি হবে? ক্ষতি হবে। এটাই মূলত লাভ ক্ষতির হিসাব। আমাদের যে অঙ্কগুলো দিবে, আমাদের অঙ্কগুলো কখনো লাভ ক্ষতি বের করতে দিবে না। আমাদের অঙ্কগুলো শতকরাই বের করতে দিবে। আর বিভিন্ন ধরনের অঙ্ক আমরা সামনে পাবো। তো আশা করি এই যে লাভ ক্ষতির বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমি বেসিক কিছু তোমাদের এই অধ্যায়ে বেসিক কিছু ধারণা তোমাদের কি দেওয়ার চেষ্টা করব। বেসিক কিছু ধারণাগুলো কি কি? যেমন হচ্ছে মুনাফা কি, আসল কি, তারপর হচ্ছে আসলকে আবার একটা নামে বলে, সেটা হচ্ছে মূলধন। এই যে যে বিশদ ধারণাগুলো আছে সেগুলো আমি একটু তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম আসি মুনাফায়। প্রথম কি? মুনাফা। তাহলে যদি বলি মুনাফা কাকে বলে? মুনাফা কাকে বলে?
মুনাফা হচ্ছে সেই জিনিস, ধরো আমি ব্যাংকে কিছু টাকা রাখলাম, তাহলে ব্যাংকে লিখলাম ব্যাংকে গচ্ছিত, গচ্ছিত মানে হচ্ছে রাখা আর কি, গচ্ছিত টাকা, ব্যাংকে গচ্ছিত টাকা। টাকা না লিখে আমি লিখতে পারি ব্যাংকে গচ্ছিত রাখলে, যখন যেহেতু আমি কাকে বলে লিখবো তাহলে আমি লিখতে পারি কি ব্যাংকে গচ্ছিত রাখলে, ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে, এখানে একটু টাকা হবে, তাহলে একটু আমি কারেকশন করি, ব্যাংকে টাকা গচ্ছিত, গচ্ছিত না লিখে তোমরা বলতে পারো ব্যাংকে টাকা রাখলে, ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখলে, ঠিক আছে, ব্যাংকে টাকা রাখলে, ধরো আমি কাউকে ধার দিলাম, ঠিক আছে, আমি কাউকে ধার দিলাম, যেমন ধরো কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে ধার দিলে, তাইলে কোনো প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ধার দিলে, বা আমি একটা একটা নির্দিষ্ট একটা টাকা নিয়ে ব্যবসা শুরু করলে, বা ব্যবসায় খাটালে, ব্যবসায় খাটালে, ব্যবসায় খাটালে, তার পরিমাণ মানে, আচ্ছা আমি একটু বলতেছি, আগে লিখে ফেলি, তার পরিমাণ এবং তার, তাহলে তার পরিমাণ, তার পরিমাণ এবং সময়ের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে মানে নির্দিষ্ট একটা সময় পর কিছু অতিরিক্ত টাকা পাওয়া গেলে, পাওয়া পাওয়া গেলে তাকে আমরা কি বলবো, মুনাফা বলবো, তাকে মুনাফা বলে। তাইলে এখানে কিছু জিনিস আছে দেখো, যদি আমার লেখাটা একটু মাউস দিয়ে লেখার কারণে একটু খারাপ দেখাচ্ছে, তোমরা এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। তাহলে ব্যাংকে কিছু টাকা গচ্ছিত রাখলে মানে আমি কোনো ব্যাংকে টাকা রাখলাম, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ধার দিলে, বা কি ব্যবসায় খাটালে, তার পরিমাণ, তার পরিমাণ মানে ধরো আমি 10,000 টাকা কি করলাম, একটা ব্যবসায় খাটালাম, ঠিক আছে, এই 10,000 টাকা তো পাবোই, প্লাস আরো 5,000 টাকা কি পাবো, এটাই হচ্ছে তার পরিমাণ, এবং তার চেয়ে আরো 5,000 টাকা বেশি, অর্থাৎ যে টাকাটা আমি ইনভেস্ট করছি বা কাউকে ধার দিছি বা ব্যাংকে রাখছি, তার পরিমাণ এবং তার সাথে আরো কিছু টাকা বাড়তি যে টাকাটা পাবো, এটাই হচ্ছে মূলত মুনাফা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। এটা হচ্ছে প্রফিট বলে আর কি, ইংরেজিতে বলতেছে প্রফিট, ঠিক আছে।
আবার অঙ্ক করার সময় এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, একটু খেয়াল রাখবা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়, ইন্টারেস্ট আই দ্বারা প্রকাশ করা হয়। তোমরা যখন অঙ্ক করতে যাবা এটাকে কি দ্বারা প্রকাশ করবে? আই দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই জিনিসটা একটু তোমরা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এখন এখন আরেকটা জিনিস আছে আসল। আরেকটা জিনিস কি? আসল। তাহলে আসল, তাহলে আমি যদি লিখতে চাই আসল, অঙ্কে অনেক সময় মূলধন লেখা থাকে, খেয়াল রাখবা। আসল বা মূলধন দুইটাই কিন্তু একই জিনিস। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা, অঙ্কের সময় অনেক সময় আসল লেখা থাকে, অনেক সময় মূলধন লেখা থাকে। তাহলে খেয়াল রাখতে হবে জিনিসটা। তাহলে আসল কি? যে টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হয়, বা যে টাকা ধার দেওয়া হয়, বা যে টাকা খাটানো হয়। অর্থাৎ তাহলে যে টাকা ধার দেওয়া হয় বা ব্যাংকে গচ্ছিত রাখা হয়, অথবা বা ব্যবসায় খাটানো হয়, এটাই হচ্ছে মূলত আসল। তাহলে যে টাকা, মানে ধরো আমি 10,000 টাকা কি ব্যাংকে রাখলাম, এটাই হচ্ছে মূলত আসল। এটার বিপরীতে আমি যখন 5,000 টাকা পাবো, এটা হচ্ছে মুনাফা, এটা হচ্ছে আসল। আশা করি তোমরা বুঝতে পারছো। ধরো আমি কাউকে ধার দিলাম 10,000 টাকা, সে 10,000 টাকার পরিবর্তে আমাকে 2,000 টাকা বেশি দিল, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মুনাফা। এটাই হচ্ছে মূলত আসল। বোঝা গেছে? অঙ্ক করার সময় আমাদের এই আসলটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, এই আসলটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাইলে আমরা মুনাফা শিখলাম কি, আসল শিখলাম কি, তারপর আর বেশ কিছু পার্ট আছে, সেগুলো আমরা আলোচনা করব এখন। তাইলে এখন আসে আমাদের মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হইলো কি? মুনাফার হার। সেটা কি? আমরা এটা মুছে দিতে পারি। সেটা হচ্ছে কি? মুনাফার হার। ঠিক আছে? মুনাফার হার জিনিসটা কি? আমি এটা মুছতে মুছতে তোমাদের একটু বলি। মুনাফার হার হচ্ছে, যেমন ধরো কোন একটা নির্দিষ্ট টাকার উপর নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয় তাকে মুনাফার হার বলে। তাহলে এখানে হার কথাটা কেন আসছে? ধরো ব্যাংকে আমি কত টাকা রাখলাম, ধরো এই যে বললাম 10,000 টাকা রাখলাম, ঠিক আছে? তাহলে 10,000 টাকা রাখলাম, তাহলে 10,000 টাকার বিপরীতে আমাকে ব্যাংক এই 10,000 টাকার জন্য 5,000 টাকা দিল না, 10,000 টাকার জন্য 5,000 টাকা দিল, ঠিক আছে? তাহলে এই 5,000 টাকাটা মূলত হিসাব করা হয় 100 টাকার বিপরীতে, 100 টাকার বিপরীতে, বিপরীতে। অর্থাৎ আমাকে 100 টাকার মধ্যে ব্যাংক আমাকে হয় 10 টাকা দেয়, না হয় 8 টাকা দেয়, না হয় 5 টাকা দেয়,
এরকম বিভিন্ন হারে আমাকে ব্যাংক টাকা দিচ্ছে, যেটাকে আমরা বলি 10%, যেটাকে আমি বলি 8%, যেটাকে আমরা বলি 5%। এভাবে করে হিসাবটা মূলত করা হয়। বোঝা গেছে? তাহলে এই যে এই জিনিসটাই হলো মূলত মুনাফার হার। অর্থাৎ কোন নির্দিষ্ট টাকার উপর কোন নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফা কি করা হয়, যে মুনাফা আমাকে দিচ্ছে সেটাই হচ্ছে কি মুনাফার হার। ঠিক আছে? তাহলে কাকে বলে যদি তুমি লিখতে চাও, তাহলে ধরো তুমি লিখতে পারো তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার। ঠিক আছে? তাহলে মুনাফার হার কি? কোন নির্দিষ্ট টাকার উপর কোন নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয়, যে মুনাফা হয় তাকে বলা হয় কি মুনাফার হার। তাকে মুনাফার হার বলে। ঠিক আছে? তাইলে জিনিসটা হয় কি, যেমন ধরো আমার নির্দিষ্ট টাকাটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে? নির্দিষ্ট টাকাটা কত? 100 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বিবেচনা করা হয়। তাহলে লিখে রাখবা 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। 100 টাকা 1 বছরের মুনাফাকে 100 টাকা যদি আমি 1 বছরে কত টাকা পাই, 10 টাকা পাই, সেটাই হচ্ছে মুনাফা। এবং এটা সবসময় 100 টাকার উপর হিসাব করা হয়। বোঝা গেছে? অর্থাৎ শতকরা হিসাব করা হয়। অর্থাৎ শতকরা মুনাফার হার বলতে 100 টাকা 1 বছরের মুনাফাকে বিবেচনা করা হয়। যেমন ধরো যদি বলতে চাই শতকরা বার্ষিক মুনাফা হার 5 টাকাকে সংক্ষেপে 5% লিখা হয়। তাইলে আমি যদি লিখতে চাই শতকরা, অঙ্কে কিন্তু এই টার্মগুলো বেশি দেওয়া থাকে তোমাদের। শতকরা বার্ষিক মুনাফার হার, মুনাফার মুনাফার হার 5 টাকাকে 5 টাকাকে সংক্ষেপে সংক্ষেপে 5% মুনাফা বলা হয়। তাহলে এখানে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, প্রশ্ন অনেক সময় 5% এটা উল্লেখ থাকবে, আর অনেক সময় লিখে থাকবে বার্ষিক 5% মুনাফার হারে, বার্ষিক 5%
সরি, বার্ষিক মুনাফার হার 5 টাকা। বার্ষিক মুনাফার হার 5 টাকা বললেই তোমার থেকে বুঝে নিতে হবে এটা 5%। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে। এই জিনিসটা অনেকে মানে খুঁজে পায় না। বার্ষিক মুনাফার হার 5 টাকা। বার্ষিক মুনাফার হার কত টাকা? 5 টাকা। তাহলে সেটাকে অনেক সময় পার্সেন্ট আকারে দেওয়া থাকে, আবার অনেক সময় এভাবে মানে অঙ্কে লিখে থাকে। বোঝা গেছে? তাহলে 5% আর বার্ষিক মুনাফার হার, 5% আর বার্ষিক মুনাফার হার দুইটা জিনিসই কি একই জিনিস। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, তাইলে আমরা মুনাফা জিনিসটা বুঝলাম, বা মুনাফা জিনিসটা, মুনাফার হার, আসল, এই জিনিসগুলো কি সেগুলো আমরা বুঝতে পারছি। এখন আসো, আমাদের আরো অনেক কিছু এখানে জানার আছে। অনেক কিছুগুলো কি, যেমন মুনাফা। এই মুনাফাটাকে আবার আমাকে দুই ভাগে ভাগ করতেছে। একটা হচ্ছে সরল মুনাফা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। একটা কি সরল মুনাফা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে তাহলে মুনাফাকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সরল মুনাফা, দুই হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন আমরা একটু কঠিনের দিকে চলে যাচ্ছি, তাই না? আসলে এখানে কঠিনের কোনো বিষয় না, একটু মনোযোগ সহকারে যখন তোমরা বুঝতে পারবা, তখন জিনিসটা তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে সরল মুনাফা কোনটা? তাহলে আমরা যদি প্রথমে লিখতে চাই, এক সরল মুনাফা। সরল মুনাফা, তাহলে সরল মুনাফা কোনটা যদি কাকে বলে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি প্রতি বছর, মানে প্রতি বছরে শুধু প্রারম্ভিক মূলধনের প্রারম্ভিক মূলধনের উপর ভিত্তি করে যে মুনাফা দেওয়া হয় বা যে মুনাফা হিসাব করা হয়, যে মুনাফা হিসাব করা হয়, যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। তাকে সরল মুনাফা বলে। তাহলে একটু আমরা বোঝার চেষ্টা করব, প্রতি বছর মানে প্রত্যেক বছর শুধু প্রারম্ভিক মানে ওই যে আমি 10,000 টাকা রাখছি, এই যে 10,000 টাকা রাখছি, এটার উপর ভিত্তি করে আমাকে যে একটা মুনাফা দিবে, প্রারম্ভিক মূলধন, আমার মূল যে আসল, ঠিক আছে, মূলধন মানে তো আসল, আমরা পড়ছি যে আসলের উপর ভিত্তি করে আমাকে যে মুনাফা দিবে। ধরো এটা আমার এখানে আমি 10,000 টাকা রাখলাম, প্রতি বছরই 10,000 টাকার উপর আমাকে 2,000 টাকা করে মুনাফা দিবে। ঠিক আছে, যেমন ধরো প্রতি বছর মানে যেমন ধরো এক বছরে কত টাকা দিছে? 2,000 টাকা। দ্বিতীয় বছরে আমার 10,000 টাকার উপর ভিত্তি করেই কি 2,000 টাকা মুনাফা দিছে। তৃতীয় বছর আমার মুনাফা দিবে কত টাকার উপর ভিত্তি করে? 2,000 টাকার উপর ভিত্তি করে। তাহলে এই যে 3 বছর আমি মুনাফা পাইলাম কত টাকা? 6,000 টাকা। ঠিক আছে, সেটা কোন টাকার উপর নির্ভর করে? এই 10,000 টাকার উপর নির্ভর করে। এটাই হচ্ছে সরল মুনাফা। অর্থাৎ এই যে আমার মূলধন যেটা আছে, এই মূলধনের উপর ভিত্তি করে আমাকে যে টাকাটা দিবে, মূলধনের উপর ভিত্তি করে যে টাকাটা আমাকে কি দিবে, মূলধন। ঠিক আছে, মূলধন বা আসল, সেটা 1 বছর হোক, সেটা 10 বছর হোক, এই 10,000 টাকার উপরে আমাকে কি দিবে? আমাকে এই
মুনাফাটা দিবে। এটাই হচ্ছে সরল মুনাফা। দ্বিতীয় যেটা আছে আরেকটা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, আমরা একটু লিখি আগে, তাইলে 2 চক্র বৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে যখন আসল বা মূলধনের উপর হিসাব করে, যখন আসল বা মূলধনের উপর হিসাব করে নির্দিষ্ট সময়ান্তে নির্দিষ্ট সময়ান্তে নির্দিষ্ট সময়ান্তে আবার মুনাফা আসলকে আবার মুনাফা আসলকে আসল দরে আবার মুনাফা আসলকে আসল ধরে পরবর্তীতে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের জন্য পরবর্তীতে নির্দিষ্ট সময়ের জন্য পরবর্তীতে নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফাটা নির্ধারণ করা হয়, নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা নির্ধারণ করে তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। এখানে কথাগুলো একটু জটিল লাগতে পারে তোমাদের, কেমন জটিল আমি বলি, আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো, যখন আসল বা মূলধন, আচ্ছা আসলেই বলি, মানে আসল ধরো 10,000 টাকা। কত টাকা? আসল হচ্ছে 10,000, ঠিক আছে? আসল হইল এই যে 10,000 টাকা। আসল বা 10,000 টাকার উপর হিসাব করে নির্দিষ্ট সময়ান্তে আবার মুনাফা আসলকে, মুনাফা প্লাস আসল, ধরো 1 বছরে আমি মুনাফা পাইছি কত টাকা? 2,000 টাকা, সমান সমান কত হাজার টাকা হইল? 12,000 টাকা, ঠিক আছে? পরবর্তী বছরে সরল মুনাফার ক্ষেত্রে শুধু 10,000 মূলধনকে হিসাব করে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পরবর্তী বছরে এটা পুরাটাকে কি কি ধরবে? আসল হিসাব করবে। এটা পুরাটাই কি? আসল। মুনাফা প্লাস আসলকে একসাথে হিসাব করে, এটার উপর ভিত্তি করে আবার 12,000 টাকা, এই 12,000 টাকাকে আসল হিসাব করে পরবর্তী বছর আমাকে কি কি দিবে? মুনাফা দিবে। মুনাফা দিবে, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। দ্বিতীয় বছরে যদি আমার আরো ধরো আমি দ্বিতীয় বছরে মুনাফা পাইলাম 3,000 টাকা, তাহলে টোটাল কত টাকা হইলো? তাহলে প্রথম 12,000, এদিকে 3,000, তাহলে টোটাল হইলো 15,000। এর পরের বছর হিসাব করবে 15,000-এর উপর আমার মুনাফাটা হিসাব করা হবে। এইভাবে যখন হিসাব করা হয় তখন সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তখন কি সেটা? চক্রবৃদ্ধি মুনাফা। এটাই হচ্ছে মূলত সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে হিসাবটা, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু যদি ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের অঙ্ক করতে খুবই সহজ হবে। অঙ্কগুলা একটু সরাসরি বুঝতে পারবা তোমরা। তাহলে আমরা এখন মুনাফা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলোতে একটু যাব। সেখানে কি কি ব্যবহার করা হয়, সেখানে সেখানে চলকগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে?
তাইলে দেখো, আমি যদি লিখতে চাই মুনাফা সংক্রান্ত সমস্যা, মুনাফা সংক্রান্ত সমস্যা, এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো, দেখো গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা একটু নোট করে নিবা। গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। তাইলে আমি যদি এক লিখতে চাই, এক আসল, আসলকে অনেক সময় কি দ্বারা প্রকাশ করে? মূলধন দ্বারা, আসল বা মূলধন। দুই মুনাফা, তিন হচ্ছে মুনাফার হার, মুনাফার হার, চার হচ্ছে সময়। এই চারটা জিনিস আমার খুবই ইম্পর্টেন্ট, বুঝে গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটা জিনিস আমার থেকে ভালো করে বুঝতে হবে। এই চারটা জিনিস আমরা যদি বুঝি, তাহলে আমরা মুনাফা নির্ণয়ের যেসব সূত্র আছে সেগুলো আমরা সহজেই বুঝতে পারবো। এখন আসো মুনাফা সংক্রান্ত যেসব কি আছে, সূত্র আছে, তাহলে আমি একটু মুছি। মুনাফা সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। মুনাফা সংক্রান্ত সূত্রাবলী, মুনাফা সংক্রান্ত সূত্রাবলী। তাহলে দেখো, মুনাফা সংক্রান্ত সূত্রাবলী যখন আমরা লিখব, তখন এগুলোর আগে মুনাফার এই যে যে সূত্রগুলো আছে সেগুলোতে কি কি চলকগুলো ব্যবহার করা হয়, কি কি প্রতীকগুলো ব্যবহার করা হয়, সেগুলো আমরা একটু আগে জেনে নিব। তাহলে এখানে মুনাফা প্রথমে আসে কি? মুনাফা। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা, ঠিক আছে? তারপর আছে কি? মুনাফার হার থাকবে, মুনাফার হার আমরা শিখে আসছি। তাহলে মুনাফার হারকে স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়, এইভাবেও দিতে পারো, স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপর আসল বা মূলধন, তাহলে আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। সময়, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপর মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা আসল এই জিনিসটাও লাগবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তাহলে মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে আমার, এই জিনিসগুলো আমার যদি জানা থাকে, তাহলে আমরা সহজে সূত্রগুলা কি করতে পারবো? সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে পারবো। এখন আসো আমরা মুনাফার সূত্রটা লিখি। তাহলে এক নম্বর সূত্র কি? মুনাফা। তাহলে এক মুনাফা, তাহলে মুনাফা আই সমান লিখবো আমরা, মুনাফা আই ইকুয়ালস টু পি আর এন, পি আর এন। তাহলে পি সমান আসল, আর সমান মুনাফার হার, এন সমান সময়, আর আই হচ্ছে মুনাফা। তাহলে এখান থেকে আমি এই সূত্রটা দিয়ে যে কোনো ভাবে হয় আর এর মানও বের করতে পারবো, এন এর মানও বের করতে পারবো, পি এর মানও বের করতে পারবো, আই এর মানও বের করতে পারবো পক্ষান্তর করে। যে কোনো, এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র, ঠিক আছে? তারপর মুনাফা আসল, ঠিক আছে? মুনাফা আসল, দুই নম্বর মুনাফা আসল।
মুনাফা আসল হচ্ছে, সরি, দিতে ভুলে গেছি। মুনাফা আসল এ সমান, মুনাফা আসল এ সমান কি? পি প্লাস আই, পি প্লাস আই। তাহলে পি হচ্ছে এখানে আসল, পি হচ্ছে এখানে আসল, আই হচ্ছে মুনাফা। তাহলে দেখো, একটা সূত্রের জন্য, এই সূত্রটার জন্য আমার দুইটা জিনিস জানা লাগবে। তাহলে আই এর মান যদি আমার বের করা থাকে আগে, তাহলে আমি মুনাফা আসলটা বের করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। এখন আসতেছে 3, এখন আসবে হচ্ছে 3, সেটা হচ্ছে, তাহলে আমরা মুনাফা আসল সমানও পাই গেছি। আর মূলত এই অধ্যায়ে আমরা এই দুইটা সূত্রের উপর নির্ভর করে আমরা আগাবো। আর একটা এখন আসে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা একটা আর চক্রবৃদ্ধি মূলধন একটা, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। এখন আপাতত আমাদের এটা দরকার নাই, তখন সেটা আমরা যখন দরকার হবে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা অধ্যায়ে যত ধরনের গুরুত্বপূর্ণ যেসব সূত্র আছে, যেসব টার্ম আছে, সেগুলো আমরা আলোচনা করেছি। তাইলে এগুলো তোমরা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাইলে আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আমরা 1.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধানে যাব। তো তোমরা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবা। আশা করি তোমাদের জন্য আমরা নতুন ভিডিও যখন আসবে তোমরা তখন ভিডিওগুলা পেয়ে যাবা।